প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 50। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। একটি রেস্টুরেন্টের এক কোণায় শুদ্ধ থমথমে মুখে বসে আছে। দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। অন্তরা সামনের চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে, শুদ্ধ। শুদ্ধ চোখ বুজে রেগে বলে, এই তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলে আমার মেজাজটা খারাপ হচ্ছে। ইরফান 5টা কেন দিল, আর 5টা আরেকটা গালে দিতে পারলো না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে? অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, আমি নিজের মাঝে ছিলাম না, বিশ্বাস কর শুদ্ধ। আমার কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলে, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি? একটুও মায়াও হলো না? বাল, ওই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার। কি সুন্দর ফুটফুটে এক মেয়ে, বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করছে বেচারি। অন্তরা ডান হাতে চোখ মুছে বলে, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটুও মায়া হয় না? আমার দম বন্ধ লাগে শুদ্ধ। আমি কাউকে বোঝাতে পারি না। আমার সাথে মায়েরার কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলে আমি নিজের মধ্যে থাকি না। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুদ্ধ একটু শান্ত হলো। ভাবনার মাঝে নাসিম রেস্টুরেন্টে প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশের চেয়ার টেনে বসে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো। নাসিম টেবিল চেক করে বলে, কিরে, কিছু অর্ডার করিসনি কেন? সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে, ও মাগো, এটা কে? শুদ্ধ হেসে বলে, আমার কান্দুরি মা। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল। নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে, কি হয়েছে তোদের? ক আমারে, আমি সমাধান দেই। শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলে, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি? শালে ইরফানের বউটারে কেচে দিল। এরপর ইরফানও ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে। এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে, এই সেমরি, তুই বারবি ডলের গায়ে হাত দিলি কেমনে? তোরে তো জেলে দেওয়া উচিত। অন্তরা ভুরু কুঁচকে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, ও তোর কোলেও উঠে পড়েছে? তো নিয়ে যা ওকে। ইরফান আমায় না মানুক, তবুও আর কারো না হোক। অন্তরার কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হায় রে মায়া মানুষ রে, সারা জীবন চিরকুমার থাকুক, তবুও অন্য মেয়েরে ঘেঁষতে দিবে না। একটু উদার হরে মেরি মা, এবার ভুলে যাও কে। এতগুলো মার খেয়েও এর শিক্ষা হয়নি। নাসিম মন খারাপ করে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, বলছি, বারবি ডলকে কি পাওয়ার সুযোগ আছে? আমি 2 পায়ে খাড়া। ইরফান ওকে সইনি জানা আছে। শুদ্ধ এত অদ্ভুতভাবে তাকালো নাসিমের দিকে। আর কি লাগে, মায়েরাকে একজন চাইছে, ইরফান তো একজন আছেই। হতাশার নিঃশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে, তুই অন্তরার মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, এরপর ইরফান ভয়ে ভয়ে বলবে, ওগো নাসিম জানো, তুমি তোমার বারবি ডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুদ্ধ কথাগুলো বলে নাসিমের ঘাড়ের ওপর ডান হাত তুলে দিয়ে বলে, আহা, ভাবতে আমার কি যে ভালো লাগছে, আমাদের নাসিম সোনাটা তার বারবি ডলকে এত সহজেই পেয়ে যাবে। এরপর ঘাড় বাঁকিয়ে বলে, কিরে, পারবি না? নাসিম তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেগে বলে, মশকরা করিস আমার সাথে? বারবি ডলকে আমি আগে পছন্দ করেছি, তোর ভাই কোথা থেকে উড়ে আসলো? ইস, ওর একটা যমজ বোন নেই কেন? শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, সোনা নাসিম, ওগো আমার কান্দরি মা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের এত মধু মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দিব, নো টেনশন। নাসিম প্যাঁচা মুখ করেও রইল। তার কি যে আফসোস হয় তার বারবি ডলটার জন্য। ইস, তার যে আর মেয়েই পছন্দ হচ্ছে না। বারবি ডলের ভীষণ লোভী সে, কিন্তু আরেকজনের বিবাহিত বউ সে। এখন তো আর কিছুই করার নাই। সবচেয়ে বড় কথা, তারই বন্ধুর বউ। ইরফান যা কাঠখোট্টা, ও কোনো মেয়ের ব্যাপারে এত পজিটিভ হবে, এটা তো সে এখনো মানতেই পারে না। মাঝে মাঝে মনে হয় শুদ্ধ ভুলভাল বলে। সে দৌড়ে গিয়ে তার বারবি ডলকে টুপ করে তুলে আনুক, কিন্তু সেও একটু একটু দেখেছে ইরফানের মায়েরার ব্যাপারে পজিটিভনেস, তাই হতাশ হয়। অন্তরার দিকে তাকিয়ে বলে, অন্তরা চল, আমি আর তুই জি বাংলা সিরিয়াল দেখা স্টার্ট করি। জি বাংলায় সেই কুটনামি শেখাই, আর আমরা শিখে নিয়ে ফলাবো।
তারপর সে অনুযায়ী ইরফান আর বারবি ডলকে আলাদা করে তুই তোর ইরফানকে নিয়ে নিবি, আমি আমার বারবি ডলকে। আহা কি শান্তি। শুদ্ধ মিটিমিটি হেসে বসা থেকে দাঁড়িয়ে যায়, পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, ইরফান তুই এখানে? কথাটা শুনেই নাসিম চোখ বড় বড় করে তাকায়, দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে, টেবিলের তালা খোঁজে, চিল্লিয়ে ওঠে, ও মা গো, আল্লাহ এবারের মতো আমাকে বাঁচাও, বারবি ডলকে আমি চিনি না। শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। নাসিম শুদ্ধর হাসি শুনে মাথা উঁচু করে তাকায়, আশেপাশে তাকিয়ে ইরফানকে না দেখতে পেয়ে সাথে শুদ্ধকে হাসতে দেখে যা বোঝার বুঝল। বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলে, আমার সাথে মজা নিস? তোকে আমি ছাড়ব না শুদ্ধ। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে বলে, কিরে সোনারা, আমাকে ধরতে চাওয়া সোয়াসের রোগ নাকি? প্রথমে ফাইজ, এরপর ইরফান, এখন তুই। সবাই শুধু আমাকে ধরতে চাই। আরে বাবা, আমাকে ধরার জন্য তো আমার ফাড়া আছে, তোদের ধরাধরি আর নেওয়া যাচ্ছে না। এসব কি? উফ। অন্তরা রেগে বলে, তোদের বিতরা আমি ছাড়বি? আমি ডাকলাম সমাধান চাইতে, তোরা এসে কি শুরু করলি? শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, সমাধান তো দিলামই, তোর অপর গালে আরও 5টা থাপ্পড় দিতে হবে। তো এবার গালটা পাত। গাল পেতে না দিলে সে সমাধানটা ফলাবো কি করে? অন্তরা চোখ নামিয়ে নিল। নাসিম বিরক্ত হয়ে চেয়ারে বসলো। এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলে, অন্তরা তোর মুভ অন করা উচিত। সবচেয়ে বড় কথা, ইরফান বিবাহিত, বউকেও কি সুন্দর মেনে নিয়েছে। বাদ দে সব। অন্তরা ছলছল চোখে তাকায় নাসিমের দিকে, ভাঙা গলায় বলে, তুই মায়েরাকে পছন্দ করে ইরফানের সাথে দেখে কি করে ঠিক থাকিস? নাসিম চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলে, বারবি ডল আমার ভীষণ পছন্দের, একটু একটু ফিলিংসও আছে, বাট বারবি ডল ছোট হলেও খুব চতুর। ও শুধু আমাকে নয়, কোনো পরপুরুষকে ওর নজরে ওর দিকে তাকাতে দেয় না এমন। ইরফান যদিও এখন ঠিক আছে, বাট ফার্স্ট ফার্স্ট যেমন করতো, এরপরও মেয়েটা ইরফানকেই চাইতো। আমার যতদূর মনে হয় এর কারণ ইরফান তার স্বামী, কবুলের একটা জোর আছে, এইটাই ভাবে হয়তো। সবশেষে বারবি ডল আমাকে চায় না, যেখানে বারবি ডল নিজেই আমাকে চায় না, আমার চাওয়াই তো ওইখানেই ফুল স্টপ পড়ে যায়। নাসিমের কথা শুনে অন্তরা ভীষণ অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ নিজেও একটু অবাক হয়েছে। তখনই সেখানে কোথা থেকে যেন ইরফান উপস্থিত হয়। শুদ্ধ ডান পাশ ফিরেই ছিল, ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই? ইরফান উত্তর করল না, তার 2 হাতে গ্লাভস। নাসিম অন্তরাও শুদ্ধর কথায় তাকায় ইরফানের দিকে। ইরফান তার পাশে থাকা 14 বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের ওপরে রাখতে বলে ছেলেটি তার হাতে থাকা বেশ বড় একটা পাত্র রেখে দেয়। শুদ্ধ, নাসিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে। পাত্রটির ওপর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। সবাই বিস্ময়ে চোখে তাকায়। জ্বলন্ত কয়লা পাত্রের ওপর উঁচু করে সাজিয়ে রাখা। ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে। ইরফানের কর্মকাণ্ড কেউ বুঝতে পারছে না। ইরফান অন্তরার পিছনে এসে দাঁড়ায়। অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লাগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুদ্ধ, নাসিম দুজনে অন্তরার পিছনে দাঁড়ানো ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, কি করতে চাইছিস? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে, তবে উত্তর করে না। অন্তরার 2 হাত টেবিলের ওপরে রাখা। কেউ বুঝে ওঠার আগে ইরফান চোখের পলকে টেবিলের ওপরে রাখা অন্তরার ডান হাতে টেনে সব শক্তি দিয়ে কয়লার ভেতরে ডুবিয়ে চেপে ধরে। অন্তরা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। হাত পোড়ার অসহ্য যন্ত্রণায় একটা চিৎকার দেয়। শুদ্ধ, নাসিম দুজনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত ওপাশ থেকে এপাশে এসে ইরফানকে টেনে সরাতে চায়, পারে না। নাসিম অপর পাশ থেকে ইরফানকে টানে, সেও ইরফানকে এক চুল সরাতে পারে না। ইরফানের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। ইরফান ভস্ম করে দেওয়া চোখে কয়লার মাঝে অন্তরার ডুবিয়ে দেওয়া হাতের পানে চেয়ে আছে, যেন তার 2 চোখের তেজি চাহনিতে কয়লার তেজ আরও বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চায়। অন্তরার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেয়েটা এই জ্বলন্ত কয়লার মাঝে পুড়তে থাকা হাতের অসহনীয় ব্যথা সহ্য করে নিতে চায়, তবে না চাইতেও তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। এদিকে শুদ্ধ, নাসিম প্রায় মিনিট 5 পর ইরফানকে একটু নড়াতে পারল। ইরফান কিছুটা শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে। শুদ্ধ, নাসিম ইরফানকে টান দিলে ইরফান কিছুটা পিছিয়ে আসে। ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের ওপরে পড়ে। অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে। শুদ্ধ ইরফানকে সাপটে ধরে নাসিমের উদ্দেশ্যে বলে, নাসিম, অন্তরাকে নিয়ে বেরিয়ে যায় এখান থেকে।
নাসিম শুদ্ধ বলার আগে অন্তরার বাঁ হাত ধরে টেনে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়। অন্তরা কান্নামাখা চোখে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। নাসিম অন্তরাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। ইরফান রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে ওঠে, ডোন্ট টাচ মি। ততক্ষণে নাসিম অন্তরাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরফান পিছু পিছু যেতে নিলে শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে রেগে বলে, ইরফান শান্ত হ, ওর হাত ঝলসে গিয়েছে হয়তো। ইরফান রাগান্বিত স্বরে বলে, হয়তো, নট শিওর। শুদ্ধ শ্বাস ফেলে বলে, বাদ দে। ইরফান সাথে সাথে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ও রিয়েলি বাদ দিব? ইউ নো ও আমার লিটল গার্লের হাতের কি অবস্থা করেছে? লিটল গার্ল ওর হাত দিয়ে ঠিকঠাক কিছু করতে পারছে না। খেতে গিয়েও হাতের জ্বালনিতে কেঁদে ফেলছে। ওকে ছেড়ে দিব? হাউ ফানি। ওকে জাস্ট দেখে নিব আমি। কথাগুলো বলে শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয়। শুদ্ধ বিস্ময় চোখে চেয়ে ক্লান্ত স্বরে বলে, তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো, সেও তো কাঁদলো। হাত চার কি করে দিয়েছিস? বলতে গেলে একেবারে সিদ্ধ করে। শুদ্ধর কথার মাঝে ইরফান শক্ত কণ্ঠে বলে, এজন্য জাস্ট ওর হাত জ্বালিয়ে দিয়েছি। অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায়। শুদ্ধ বাকহারা হয়ে শুধু ইরফানের প্রস্থান দেখল। আশেপাশে তাকালে দেখল গুটি কয়েক মানুষ অদ্ভুত দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। যদিও সকাল সকাল হয়, রেস্টুরেন্টে খুব বেশি মানুষ নেই, তবুও কেমন যেন লাগলো, সাথে বিরক্তও হলো। অন্তরা ইম্পর্টেন্ট কিছু বলবে বলে তাকে আসতে বলেছিল। শুদ্ধ অন্তরার সিরিয়াস কণ্ঠ পেয়ে আর বিরোধিতা করেনি। এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারে রেডি হয়ে এসেছিল। এসে হালকা কিছু খেয়ে নিয়েছে। মনে মনে ভাবল, কত ধরনের বন্ধু তাদের এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে। এই যেমন তার এখন সিরিয়াস মোমেন্টে এসে হাসতে ইচ্ছে করছে। হাসির কারণ এই যে তাকিয়ে থাকা লোকেদের খুব সুন্দর করে ধুয়ে দিতে ইচ্ছে করছে। ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোন বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে, দোস্ত, আমি কি অনেক বেশি সুন্দর? আমার ফ্রেন্ডরা আমাকে একবার ধরলে আর ছাড়তে চায় না, জানিস? এরপর একটু গলা ঝেড়ে আগের চেয়েও শব্দ করে বলে, আমি হয়তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই না? এত সৌন্দর্য কোথায় রাখবো এখন আমি? জানিস শোনা, আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তে চায়ই না। তা না হয় বাদ দিলাম, কিন্তু আমার সৌন্দর্য উপচে উপচে পড়ায় বাইরের মানুষের সব ভুলে শুধু আমাকে দেখতে থাকে। ওদের অর্ধেক খাবার প্লেটেই পড়ে থাকে, বাকি অর্ধেক পেটের ভিতরে গিয়ে হজম হয়ে যায়, তবুও আমার থেকে চোখ সরায় না। বলছি, সৌন্দর্য কমানোর কোনো মেডিসিন আছে তোর কাছে? মানুষের এত অপকার আর সহ্য করতে পারি না আমি। 3টে মেয়ে আর একটা ছেলে শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধর কথা শুনে সকলে কেসে উঠল। দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খাওয়া রেখে প্লেট থেকে খাওয়া শুরু করে। শুদ্ধ মিটমিটিয়ে হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই ওষুধটা রেডি রাখিস। এত সৌন্দর্য নিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। নাসিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপ থাকলো। এরপর অন্তরার দিকে ফিরে বলে, হাত দে রে, নয়তো আরও খারাপ অবস্থা হবে। অন্তরা গাঁটটি মেরে বসে আছে। হাতের অসহনীয় যন্ত্রণা, তাও আবার ইরফানের থেকে পাওয়া দুটো মিলিয়ে যেন সে পাথর হয়ে যাচ্ছে, আর সে পাথর ফেটে পানি ঝরছে। নাসিম আধা ঘন্টা হলো বসে এই তামাশা দেখছে। এবার মেজাজটা গেল খারাপ হয়ে। এমনিতে ফুটফুটে বারবি ডলটার অবস্থা যাতা করে দিয়েছে। বন্ধু বলে সেধে সেধে এসে সেবা করছে, তাতে এর হচ্ছে না। রেগে মেগে অন্তরার হাত জোর করে টেনে ধরলে অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম রেগে বলে, তোর ঢং অফ কর, আমার কাজ আছে। অন্তরা কাঁদতে কাঁদতে তার চোখ মুখের অবস্থা পুরো 12টা বাজিয়েছে। নাসিমের থেকে হাত সরানোর শক্তি নেই তার। দুর্বল কণ্ঠে বলে, আমি শুধু ঢংই করি, আর ওই মেয়েটা শুধু ভালো তোদের কাছে। আচ্ছা, আমি পড়ার সময় এত বাচ্চি কারণ কি শুনবা? আমার এই ছোট্ট বিড়ালটা একবার আমার মাথার উপর ঝাঁপ মারছে, একবার গায়ের কাছে এসে কামড়া কামড়ি করছে। কি একটা অবস্থা! বারবার সরাই দিচ্ছি, তারপরে ওই রকম কাজ করছে। এই জন্যই বারবার ডিস্টার্ব হচ্ছে, বুঝলা? আচ্ছা, আবার উপন্যাসে আসি, ঠিক আছে? নাসিম অন্তরার হাত ভালো করে দেখছে। খুবই খারাপ অবস্থা। এই হাতের প্রাথমিক চিকিৎসা দিতে হবে, একে ডক্টরের কাছে নিতে হবে। অতঃপর অন্তরার হাত ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে, আসলেই তুই ঢং করিস, আর বারবিডল কিউটের ডিব্বা। মেয়ে হয়েও তো ওকে একটু আদর করতে মন চাওয়া উচিত। তুই কোন আক্কেলে মারলি বেয়াদ্দপ?
অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলে। নাসিম আর চোখে চেয়ে বলে, তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়বো। দাঁড়া, আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলি আগে। অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম পাত্তা দিল না। একে বিয়ে না দিলে তো সোজা হবে না। মায়েরার এসএসসি এক্সামের আর 7 মাস বাকি। মায়েরা তার ঘরে পড়ার টেবিলে বসে বই পড়ছে। টেবিলের ওপর ছোট্ট ঘড়িটায় চোখ বোলায় 9:30, অর্থাৎ 9:30, বুঝছো? মায়েরা সামনে বই মেলে রেখে একদম তার সোজা বাইরে তাকাই। জানালা খুলে রেখেছে। রাতের অন্ধকার, সাথে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে দু একটা জোনাকি পোকা দেখা যায়। মায়েরা টেবিলের ওপর দুহাত পেতে তার বাম গলাটা হাতের ওপর ঠেকিয়ে রাখলো। দৃষ্টি এই নিবদ্ধ রাতে, যেখানে ঝিঝি পোকার ডাক, জোনাকি পোকার মিটিমিটি আলোর সমন্বয়ে মনোমুগ্ধকর এক রাত্রি। মায়েরা শূন্য চোখে অজানায় তাকিয়ে রইল। ঘরের লাইট অফ করে এসেছে, তাই তাই জোনাকি পোকা দু একটা মায়েরার মুখের উপরে এসে মিটিমিটি জলে, আবার নিভে। হঠাৎই দূর থেকে একটি গানের সুরে দেওয়া শীষ ভেসে আসে। আচ্ছা, আমি তো শেষ দিতে পারি না, তাই আবারও তোমাদেরকে আমার বেসুরো গলায় গান শোনাচ্ছি, ঠিক আছে? আলো ভরা কালো চোখে কি মাধুরী গো, কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতী ডাকে আয়। মায়েরা তাদের মেন গেট খুলে বেরিয়ে এসেছে। যদিও এটা গ্রাম, গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মায়েরার ভয় করল না, বরং সে এই শীষের উৎস খুঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মাঝে একটু একটু করে এগোয়, কিন্তু ততক্ষণে সে সুরলো শীষ এর শব্দ মিলিয়ে যায়। মায়েরা হতাশ হয়। সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ কখনো শোনেনি। এই প্রথম শুনে মায়েরার ভীষণ ভালো লাগলো। আফসোস হলো আরেকটু যদি শুনতে পেত। আফসোসে ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ খোলা জায়গায় বসে অপেক্ষা করে। মাটিতে দুহাঁটু ভাঁজ করে বসে মৃদু বাতাসে মায়েরার খোলা চুলগুলো দোল খায়। মেয়েটা চাতক পাখির ন্যায় অন্ধকারে দৃষ্টি বুলায়, কান সজাগ রাখে। আবার যদি শুনতে পায় সেই শীষ। বেশ অনেকক্ষণ বসেও যখন কোনো আওয়াজ পায় না, তখন মন খারাপ নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মায়েরা এপাশ ওপাশ করে, তার চোখের ঘুম নেই। গতকাল মেলা থেকেই সে কেমন থম মেরে আছে। ইরফানের সেই 2 লাইনের গানের সুর বাজানো শেষ শুনেই তো মায়েরার এলোমেলো হলো। যদিও সে 2 লাইনে শুনেই বুঝতে পারছে না ঠিকঠাক, কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিয়েছে ভীষণভাবে। সে কি করে ভুলবে এই সুরলা শীষ? আজ থেকে প্রায় 8-9 মাস আগে সে ইরফানের শীষের মতোই অবিকল এক সুরের শীষ শুনেছিল। ইরফান গতকাল তাকে মেলায় নিয়ে কানের কাছে ছোট্ট 2 লাইনের গানের সুরের শীষ বাজিয়ে শুনিয়েছে। মায়েরা তো এই গানের সুরে বাজানো এই শীষের মতো একদম হুবহু শীষ আজ থেকে প্রায় 8-9 মাস আগেই শুনেছে। শুধু কি একদিন? না, মায়েরা যেদিন প্রথম শুনেছিল সেই পড়ার টেবিলে বসে, এর পরের দিন মায়েরা অপেক্ষা করে বসেছিল আবারও সেই শীষ এর সুর শোনার জন্য। ভাগ্য ভালো থাকায় সে পরদিন ও শুনতে পেরেছিল, তবে গানটা ছিল অন্য। টানা 5 দিন এক এক দিন এক এক গানের সুর বাজানো শীষ শুনে মেয়েটার ছোট্ট কিশোরী মন কেমন যেন উতলা হতো। কি যে ভালো লাগতো! এক এক দিন এক একটা গানের সুরেলা শীষ ভেসে আসতো। মায়েরার মন কি ভীষণ পুলকিত হতো। কিন্তু দুঃখের বিষয় 5 দিন পর মায়েরা সেই শীষ শুনতে পায়নি। প্রায় প্রতিদিন অপেক্ষা করত, জানালার পাশে বসে থাকতো, কিন্তু শুনতে পেত না। এভাবে প্রায় টানা 20 দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আশার আলো দেখে না, এরপর একদিন হুট করে আবেগে কেঁদে দিয়েছিল। এরপর 1.5 মাসের কাছাকাছি গিয়ে মায়েরা হঠাৎই একদিন আবারও সেই শীষ এর সুর শুনতে পায়। মায়েরা সেই দিন আনন্দে লাফিয়ে উঠেছিল, দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনো এর উৎস খুঁজে পায়নি। এরপর 2 দিন এই শীষ শুনতে পায়, তারপর আবারও সে কোথাও মিলিয়ে যায়। প্রায় 2 মাস পর মায়েরা আবারও শুনতে পায়। মায়েরা বুঝতে পারতো না সে শিশুওয়ালা মাঝে মাঝে কোথা থেকে হঠাৎ হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলিয়ে যেত। মায়ের ভীষণ ইচ্ছে করত সে শিশুওয়ালাকে একবার দেখতে,
সে যখন এই সুর শুনতে পেত, বাইরে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজত, কিন্তু কখনো দেখা পায়নি। প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটি প্রশ্ন নিয়ে ঘরে ফিরে যেত, ও অদৃশ্য শিশুওয়ালা তুমি কেমন দেখতে? 14 বছরের মায়েরা কি খুব ছোট ছিল? খুব বেশি অবুঝ ছিল? হয়তো, হয়তো বা নয়। সে ছোট হলেও, অবুঝ হলেও ভালো লাগার জন্য একটি স্বচ্ছ হৃদয় ছিল। সেই অদৃশ্য শিশুওয়ালাকে কি যে ভালো লাগতো মায়েরার! তার মন খুব খারাপ হতো সেই অদৃশ্য শিশুওয়ালাকে একটিবারের চোখের দেখা দেখতে না পেয়ে। ইচ্ছে হলেই সেই সুরেলা শিস শুনতে না পারায় তীব্র মন খারাপের দল এসে তাকে ঘিরে ধরত। একদিন হুট করেই শুনল তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে। মায়েরা বুঝতো না ভালোবাসা কি, কিন্তু তার শিশুওয়ালাকে খুব মনে পড়েছিল। মনে মনে কত ডেকেছিল তাকে, আসেনি তো সে। মায়েরা খুব করে চাইলো মায়ের কাছে, সে বিয়ে করবে না, সে পড়াশোনা করে চলে যাবে এখান থেকে। কিন্তু তার কথা শোনার যে কেউ নেই। ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে হয়ে গেল। শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতো একটু একটু করে ছিঁড়তে লাগলো। তবে হঠাৎই থেমে গেল সেই সুতো ছেঁড়ার হাত, যখন দেখলো তার স্বামী তাকে মানে না। মায়েরার মনে পড়ল শিশুওয়ালার কথা, কিন্তু তার কথা যে কেউ ভাবে না। তার কপাল অত ভালো নাকি? সে খুব জানতো, পোড়া কপালের মেয়ে মায়েরাকে নিয়ে কেউ ভাবে না, শিশুওয়ালাও ভাবে না। শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতোই আবারও টান দিল মায়েরা। তার শিক্ষা, স্বামী থাকতে পরপুরুষ যেন মন দখল না করে বসে থাকে। মায়েরা তার সেই ছোট্ট ভালো লাগার সমাপ্তি টানতে শুরু করলো। একটু একটু ভালো লাগা ছিল তো, তাই তেমন কষ্ট হলো না। তবে সে ভুলে যায়নি, মাঝে মাঝে মনে পড়তো একটু একটু। তখন তার মনের অজান্তেই আফসোসের সুরে তার মন বলে উঠত, ইস, যদি অদৃশ্য শিশুওয়ালাকে একবার দেখতে পেতাম। কথাগুলো ভেবে মায়েরা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নিষ্ঠুর শিশুওয়ালা। মায়েরা ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান বেডে নেই। মায়েরার একটু চোখ লেগেছিল, তবে ঘুম ভেঙে গিয়েছে। হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের লাইট জ্বালাই। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখল, রাত 1:30 বাজে। 1:30 মানে হচ্ছে 1:30, বুঝছো? ডান কাত হয়ে শুয়ে বালিশে মাথা রেখে ইরফানের ফাঁকা জায়গাটায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। এত রাতে লোকটা কোথায় গিয়েছে? ভাবনার মাঝে তার কানে সেই সুরে শীষ ভেসে আসে, কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে হার মেনে যাই যেন সবই। আমি হয়তো গানটা গাইতে পারলাম না, তারপরেও গাইলাম, ঠিক আছে? তোমরা একটু বুঝে নিও। মায়েরার এই সুর, এই শীষ সবকিছু যেন ভীষণ চেনা লাগে। এতক্ষণ শোনার পর তার ভুল হবে কি করে? তার মস্তিষ্ক ফাঁকা লাগে। শীষ থেমে গিয়েছে। মায়েরা সিদ্ধান্ত নিল এই ঘরে প্রবেশ করবে। ধীরে ধীরে এক পা সামনে বাড়ালে মায়েরার কাছে সেই কণ্ঠে সেই গানের শীষ আরো তীব্র বেগে ভেসে আসে। তবে এবার তার মনে হলো আগের চেয়েও এখন অনেকটা কাছ থেকে শুনতে পাচ্ছে সে। ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখান থেকে আবারও শীষ বাজায়, তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বরষা নও, তুমি শুধু আমারই আয়না। আচ্ছা, এখানে কথা হচ্ছে ইরফান শীষ বাজাচ্ছে আর আমি শীষ বাজাতে পারি না বলে আমি মুখে গান গাইছি, বুঝছো? যদিও গানটা বেসুরো লাগছে, কিছু করার নাই। দরজা লক করে পিছু ফিরে মায়েরাকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে থেমে যায়। মুখ অবয়ব স্বাভাবিক করে নেয়। ভীষণ অপ্রস্তুত লাগলো তার। নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে চোখ বুজে দুবার শ্বাস ফেলে। এরপর গলা ঝেড়ে মায়েরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছো? উত্তেজনায় মায়েরার শরীর কাঁপছে। যে অদৃশ্য শিশুওয়ালাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তে তাড়া করে বেড়ায়, সেই কি তবে আর ভাবতে পারে না। তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে। তবুও কোনো রকমে ডান হাতের এক আঙুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চাই, কিন্তু পারছে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে পরখ করে। মায়েরাকে দেখেই বুঝলো মেয়েটা কাঁপছে। ইরফান দ্রুত মায়েরাকে টেনে তার সাথে আগলে নেয়। ডান হাত মায়েরার বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম হয়েছে তোমার? মায়েরার কণ্ঠ রোধ হয়ে আসে। চোখের কোণে চিকচিক করছে জলকণা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়েরার চোখের পানে।
মায়রার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা ইরফানের চোখ এড়ায় না। ইরফান মায়রার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে নরম কণ্ঠে বলে, পেইন হচ্ছে? মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময়, এরপর কাপা কণ্ঠে থেমে থেমে বলে, আপনি সেই নিষ্ঠুর শিশুওয়ালা? ইরফান মায়রার কথায় ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়রা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শিস বাজাতেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে বলে, আপনি মিথ্যা বলছেন। ইরফান ভুরু কুঁচকে বলে, স্টুপিড গার্ল, আমি কারো বাসার সামনে গিয়ে দাঁড়াই না। মায়েরা মাথা নিচু করে। তার আশার আলো নিভল বোধহয়। ইরফানের থেকে দূরে সরতে চাইলে ইরফান দুহাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা ইরফানকে ঠেলে বলে, ছাড়ুন আমায়। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরার ভালো লাগছে না। তার মনে একটা কথা আসে, ইরফানের ফুপুর বাসা তো গ্রামে, মানে ত্রিনা আম্মাজান এর ভাতিজা ইরফান। তাহলে ইরফান নিশ্চয়ই ওই গ্রামে যেত। যেত মানে কি? তার তো নিজেরই বিয়ের আগে একবার এই লোকের সাথে দেখা হয়েছিল, তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল। মনে পড়ল মায়েরার। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি মিথ্যা বলছেন কেন? আপনি আপনার ফুপুর বাসায় গিয়ে শিস বাজাতেন, আমি শুনেছি। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, স্টুপিড, যখন আমার ইচ্ছে হয় তখন এরকম করি, এর জন্য শহর গ্রাম ম্যাটার করে না। মায়েরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরার ডান হাতে দেখে বলে, কাঁদলে কেন? পেইন হচ্ছিল? মায়েরা অসহায় কণ্ঠে বলে, আমার হাতে কিছু হচ্ছে না, আপনি আমার কথার উত্তর দিন প্লিজ। ইরফান মায়েরার দিকে তাকায়, খেয়াল করলো মায়েরার চোখে পানিতে টইটুম্বর। ইরফান আবারও বিচলিত হয়। মায়েরাকে কোলে নিয়ে বেডের ওপরে বসায়। এরপর সে মায়েরার পাশে বসে মায়েরার মুখ দুহাতের আজলায় নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, কোশ্চেন করো। মায়েরার মন পুলকিত হয়। ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনি আমাদের বাড়ির সামনে এসে শিস বাজাতেন? ইরফান ভুরুকুসকে তাকালো মায়েরার দিকে, মৃদুস্বরে বলে, নো। মায়েরার চোখে জমানো অশ্রু গালে বেয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে বলে, আই সে ডোন্ট ক্রাই। কি প্রবলেম তোমার? মায়েরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, আমি আপনার শিস শুনেছি তো, আপনি মিথ্যা বলছেন কেন? ইরফান মায়েরার মুখ অবয়বে দৃষ্টি বোলায়। বা হাত মায়েরার চোখের ওপরে রেখে ডান হাত দিয়ে ঠোঁট সামান্য প্রসারিত করে সূক্ষ্ম হাসে। মায়েরা বিভ্রান্ত হয়। দু হাতে ইরফানের হাত সরাতে চায় তার চোখের সামনে থেকে। ইরফান হাত সরালো না, মায়েরার চোখের ওপর থেকে। ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠান্ডা গলায় বলে, ইউ আর দ্য গার্ল আই ডোন্ট লাইক অ্যাট অল। এর অর্থ হচ্ছে, তুমি সেই মেয়ে যাকে আমি একদমই পছন্দ করি না। কথাটা বলে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা দুহাতে ইরফানের শার্ট কাহামসে ধরে। ইরফানকে বাধা তো দিল না, তবে ইরফানের কথায় ভীষণ রাগ হয়। রাগ গিলে নিয়ে সে তার কাঙ্ক্ষিত উত্তর পেতে ছটফটায়। ইরফান কয়েক সেকেন্ডের মাঝেই মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে কিছুটা রেগে বলে, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? শুধু অসভ্যতামি করছেন। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পানে চেয়ে ডান হাতে মায়েরার ভেজা ঠোঁট জোড়া মুছে দেয়। মায়েরা আবারও বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে কতদিন পর পর যেতেন আমাকে বিয়ের আগে? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মায়েরা বিরক্ত হয়ে বলে, বলবেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি কি 1.5 মাস 2 মাস এরকম সময় গ্যাপ দিয়ে গ্রামে যেতেন? ইরফান ভুরুকুসকে বলে, মেবি অর মেবি নট, নট শিওর। মায়েরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে থাকে। সে এই সুর জীবনেও ভুলবে না। তার অন্তরে যে গেঁথে আছে, তার চিনতে একটুও ভুল হয়নি, এই লোকটাই সেই লোক। সে ঠিকই বলেছিল, লোকটা ভীষণ নিষ্ঠুর। ইরফান মায়েরার তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। মৃদুস্বরে আক্স করে, হোয়াট? ইরফান কথাটা বলতে দেরি হলেও মায়েরার ইরফানকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। ইরফানের কোলে বসা অবস্থায় দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান কেমন স্তম্ভিত হয়ে যায়। মায়েরার বিহেভে ভীষণ অবাক হয় ছেলেটা। মায়েরাকে তার থেকে ছাড়িয়ে কিছু বলতে চাই, মায়েরা ছাড়লই না। ইরফান বুঝতে পারছে না মায়েরার কি হয়েছে। এমন অদ্ভুত বিহেভের মানেটা সে বুঝল না। ঘাড়ে ভেজা অনুভব করতেই ইরফান মায়েরাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিস্ময় কণ্ঠে বলে, কি প্রবলেম? কাঁদছো কেন? মায়েরা ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। এরপর হঠাৎই দু হাতে ইরফানের গলা চেপে ধরে।
ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মায়রার পানে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, পুস্কি মেয়ে, এত উইক বডি নিয়ে আমাকে মারতে এসেছো? ইন্টারেস্টিং। মায়রা এবার ইরফানের গলায় দু হাতে সামান্য খামচি দেয়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে, ধমকে বলে, হোয়াটস ইওর প্রবলেম? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা নাক টেনে ইরফানের কোল থেকে নেমে বেডের অপর পাশে গিয়ে শুতে চায়। তার আগে ইরফান মায়রাকে টেনে তার জায়গায় শুইয়ে দেয়। এরপর সেও মায়রার ওপর আধছোঁয়া হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রা দু হাতে ইরফানকে ঠেলে, সে তো জানতো শিশুওয়ালা তাকে চিনত না, মনেও করতো না, কিন্তু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমল কেন যেন। সে জানে এটা অর্থহীন। যদি তার জন্য কেউ শীষ বাজাতো তবে সে নিয়ম করে শুনতে পেত, কিন্তু তার তো কখনো সেই সুরেলা শীষ পুরোটা শোনার সৌভাগ্য হয়নি, কারণ কেউ তার জন্য শীষ বাজাতো না। তাই একটু সময়ের মাঝেই মিলিয়ে যেত সেই সুর। তবুও মায়েরার রাগ হলো, তার শীষওয়ালা তাকে চেনে না কেন। মনে মনে বিড়বিড় করে, নিষ্ঠুর শীষওয়ালা। অতঃপর ইরফানের দিকে চেয়ে রেগে বলে, সরুন বলছি, আমি থাকবো না আপনার সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, থাকতে হবে। মায়েরা ইরফানের দিকে তাকায়, নাক টেনে বলে, আপনি আসলে একটা হার্টলেস। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার বাঁ হাতে মায়রার দু হাতের এক জায়গায় চেপে ধরে। এরপর মায়রার গলা থেকে তার ওড়না ডান হাতে ছুঁড়ে ফেলে। মায়রা কিছু বলার আগে ইরফান মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা ঢোক গিলে। ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, হার্টলেসের মিনিং জানো? মায়রা কেঁপে ওঠে। ইরফান সূক্ষ্ম হেসে মায়রার কানের লতিতে আলতো কামড় বসায়। মায়রা চোখ বুজে নেয়। ইরফান মোহিত গলায় বলে, শিশুওয়ালা, নাইস নেম, আই লাইক ইট। কথাটা বলে মায়রার ওপর শরীরের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে নেয়। মায়রার গলায় মুখ গুজে লম্বা করে একটা শ্বাস টানে। এরপর ঘুম জড়ানোর মতো কণ্ঠে বলে, আই নিড স্লিপ। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিন করে বলে, সরুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা হাঁসফাঁস করে, একটা সত্যি কথা বলবো, আমারও খুব ঘুম লাগছে। কি করব বলো, ওরা ঘুম লাগছে, আমার কি ঘুম লাগবে না? আমার চোখ বন্ধ হয়ে আসছে। এখন পড়তে পড়তে রাত প্রায় 1টা বাজে। আমি কালকে আবার পড়াশোনার উদ্দেশ্যে বাইরে যাব, সেই জন্য আমি চাচ্ছিলাম তোমাদের জন্য উপন্যাস রেডি করে রাখতে, যেন তোমরা আমাকে মিস না করো। কিন্তু আমার ঘুম লাগছে। আল্লাহ। আচ্ছা, আবার গল্পে আসি। মায়েরা হাঁসফাঁস করে। এই 100 মনের বস্তা তার উপরে থাকলে তার কি হবে? গলায় ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে, আর মায়েরার ঠান্ডা লাগছে। হাত পায়ের তালু কেমন শিরশির করছে। মায়েরা ঢোক গিলে দু হাতে ইরফানের মাথা ধরে ঠেলে সরাতে চাইলে ইরফান মায়েরার গলার ভাঁজে দাঁত বসায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফানকে ছেড়ে দিয়ে ঢোক গিলে। ইরফান মায়েরার গলায় বসানো দাঁত ছেড়ে দিল, কিন্তু কিছু বলল না। মায়েরা আবারও মিনমিন করে বলে, সরুন, আমি শেষ করতে পারল না। তার আগে ইরফান মাথা তুলে ধমকে বলে, শাট আপ স্টুপিড। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। হঠাৎ করে এমন রামধমক খেয়ে ভীষণ ভয় পেয়েছে। ইরফান মায়েরাকে এভাবে কেঁপে উঠতে দেখে নিজেই থতমত খেয়ে তাকায়। মায়েরা অভিমানী চোখে তাকিয়ে আছে ইরফানের পানে, চোখের কোণে জলকণা। ইরফান নজর বুলায় মায়েরার মুখ অবয়বে। দু হাতে মায়েরার কোমর জড়িয়ে তাকে টেনে নেয় নিজের দিকে। মায়েরার শ্বাস ভারী হয়। ইরফান মায়েরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হেসে শীতল কণ্ঠে আওড়ায়, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কথাটা বলে মায়েরার ওপর থেকে উঠে যায়। এরপর তার ল্যাপটপ এনে বেডের সাথে হেলান দিয়ে বসে, ল্যাপটপ পায়ের ওপরে রাখে। মায়েরা পিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙুল চালায়। কিছুক্ষণ পরপর বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। মায়েরা ইরফানের কথার অর্থ ঠিক বুঝল না। ভুরু কুঁচকে চিন্তিত গলায় বলে, কিসের স্টেপ? ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে একবার তাকায়, বিরক্ত কণ্ঠে বলে, গাধা। এরপর আবারও তার কাজে মন দেয়। মায়েরাও বিরক্ত হলো। তাকে শুধু এসব বিরক্তিকর নামে এই অসভ্য লোকটা ডাকে। জীবনেও একটা ভালো নামে ডাকলো না। বিড়বিড় করে, অসভ্য, নিষ্ঠুর। এরপর পিট করে শুধু চেয়ে থাকে ইরফানের দিকে। না চাইতেও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। একদিন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তার মন বলে উঠত, ও অদৃশ্য শিশুওয়ালা, তুমি কেমন দেখতে। আসছে মনের অজান্তে মনে মনে আওড়াই, এই যে শিশুওয়ালা,
তুমি এমন দেখতে। আজকে হুট করেই মায়েরার কাছে ইরফানকে কি ভীষণ সুন্দর লাগছে। মায়েরা আগেও খেয়াল করেছে, কিন্তু আজ কেন যেন চোখে লাগছে তার। সোজা তীক্ষ্ণ খাড়া নাক, কালচে ঠোঁট। মায়েরা বিরক্ত হলো। এই লোক সিগারেট খেয়ে খেয়ে এমন করেছে ঠোঁটের। তবুও তার ভালোই লাগলো। ইরফান মায়েরার চেয়ে এক শেড বেশি ফর্সা হবে বলে মায়েরার মনে হলো। চোখের মনি দুটো বিড়ালের চোখের মতো কেমন বাদামি, চুলগুলো কিচকিচে কালো। মায়েরা ভাবলো, এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো, তবে এই লোক যে বাংলাদেশি এটা বোঝার চান্সই থাকতো না। মায়েরার মনে প্রশ্ন জাগে, ইরফানের বংশে কি কেউ বিদেশি ছিল? মায়েরা সিদ্ধান্ত নিল সে এই কোশ্চেন ইরফানকে করবে। ভাবনা নিয়ে শোয়া থেকে উঠে বসলো। এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বসে বলতে চাই, আপনি আমাকে একটুও চিনতেন না? কিন্তু মনের কথা মনেই রইল। মায়েরা কেমন করে যেন ইরফানের দিকে শুধু তাকিয়ে থাকে। সে নিজেই নিজেকে বোঝাতে পারছে না, তবে ভীষণ রকম ভালো লাগছে। বুদ্ধি হওয়ার পর থেকে হয়তো আজকে প্রথম মায়েরার মন এত বেশি পুলকিত হলো। ইরফান মায়েরাকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? ঘুমাচ্ছ না কেন? মায়েরা মিনমিন করে বলে, ঘুম আসছে না। ইরফান কোলের ওপর থেকে ল্যাপটপ রেখে মায়েরাকে টেনে তার কোলে বসায়। মায়েরার পিঠ ইরফানের বুকের সাথে ঠেকে। মায়েরা থতমত খেয়ে বলে, কি করছেন? ইরফান উত্তর করল না। মায়েরার কোলের ওপর ল্যাপটপ রেখে মায়েরার দুপাশ দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপে আঙুল চালায়। মায়েরা পিটপিট করে ইরফানের আঙুলগুলোর দিকে একবার তাকায়, আরেকবার ল্যাপটপের স্ক্রিনে। কি যে করছে কিছুই বুঝল না। কিছু একটা মনে পড়ায় ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, শুনুন। ইরফানের ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরিয়ে যায় মায়েরার দিকে। আঙুল থেমে যায়। মৃদু স্বরে বলে, শুনছি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনাদের মাঝে কি বিদেশি মানুষ আছে? ইরফান তার কাজে মনোযোগ দেয়। গম্ভীর গলায় বলে, নো। মায়েরা সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে ওঠে, তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন? ইরফানের কপালে ভাঁজ পড়ে, আর চোখে মায়েরার দিকে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড। মায়েরা ইরফানকে চুপ দেখে বলে, মানে আমি বলছি আপনার চোখের মণি কেমন বাদামি, ওই বিড়ালদের মতো। দেখুন তো, আমাদের চোখের মণি কেমন বাঙালিদের মতো কালো। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, কজ তোমার হাজবেন্ডের চোখের আইরিশে মাত্রা অতিরিক্ত মেলানিল। উচ্চারণই করতে পারছি না, যাই হোক, ময়কেল লয়াকা দেন্তে নয়সি দেন্ত ন, ঠিক আছে, মেলানিন। তোমরা আমাকে অনেক পচা বলবে এবার আমার এই কথার কারণে। যাই হোক, বুঝো না, আমি আবার বলে যাও। কজ তোমার হাজবেন্ডের চোখের আইরিশে মাত্রা অতিরিক্ত মেলানিন আছে। মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। সে তো বোঝাতে চাইছিল ইরফানের পূর্বপুরুষ কেউ বিদেশি কিনা। মায়েরা ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকায়। ইরফান আবারও ল্যাপটপে আঙুল চালায়, সাথে প্রশ্ন করে, হু ইজ শিশুয়ালা? মায়েরা মুখ বাঁকিয়ে বলে, আমার প্রেমিক। ইরফান রহস্যময় হেসে মুখ নামিয়ে মায়েরার গলায় নাক ঘষে দুবার। মৃদুস্বরে বলে, আচ্ছা। মায়েরা দুহাত জমা করে নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করে। এরপর থেমে থেমে বলে, আমার প্রেমিকই তো, আমি তাকে খুঁজে পেলে তার কাছে চলে যাব। ইরফান মায়েরার কাঁধে থুতনি রেখে ল্যাপটপে দৃষ্টি রেখে বলে, ওকে। মায়েরার রাগ হলো, এই লোকটার কোনো যায় আসে না। মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে রইল। এক পর্যায়ে মায়েরা ঘুমিয়ে যায়। বাম দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মায়েরাকে আগলে নেয়। সে বেডের সাথে হেলান দিয়ে আছোয়া হয়ে মায়েরার মাথা তার বুকে ঠেকিয়ে রাখে। বাঁ হাতে মায়েরার কপাল গলা চেক করলো, দেখলো ঘামছে নাকি ঠান্ডা লাগছে। মায়েরা স্বাভাবিক দেখে তার কাজে মন দিল। আচ্ছা, এইবার দৃশ্যপট যায় নাসিমের কাছে। নাসিম অন্তরাদের বাসার ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারবে না, মূলত এই জন্য সে অন্তরাকে কলেজে রেখে আসবে। অন্তরা কল করেছিল, কিন্তু বেচারা এই বাড়ি এসে মনে হচ্ছে আপ্যায়ন পাচ্ছে না। চোখ বুজে আওয়াজ করে বলে, বাড়িতে মেহমান এলে তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয়। মেহমানদের এভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয়। আচ্ছা, এখান থেকে তোমাদের আমি আমার লাইফের একটা গল্প শোনাই। আমি গরুর মাংস খেতে খুব পছন্দ করি, বুঝছো? আর আমি অনেক উড়নচণ্ডী স্বভাবের একটা মেয়ে।
আমার যারা কাছের বান্ধবী তাদের সঙ্গে আমি অনেক ফ্রি। এবার তারা যদি আমাকে কখনো দাওয়াত দেয়, আমি বলি, এই তোর মাক বলিস তোর মা যেন আমার জন্য গরুর গোশত রান্না করে, তাহলে যাবো না, আর না হলে না। একবার একবার না, বেশ কয়েকবার এমন হয়েছে আমাকে গরুর গোশত রান্না করে ডাক দিছে। এখানে ব্যাপারটা লোভী টোভি না, কথা হচ্ছে আমি পছন্দ করি। আর কি বলবো, আর এরকমই এই মেহমান আসলে খাতে দিতে হয়, খাতে দে, ওইটা খাবো এইটা খাবো, ঠিক আছে। আবার পেটুক স্বভাবেরও আছি। তোমরা এই ব্যাপারটা কিভাবে নিবা জানি না, তবে তোমরা যদি আমাকে কেউ দাওয়াত দিতে চাও অবশ্যই আমাকে তোমার এলাকার যেটা বিখ্যাত খাবার থাকে সেই বিখ্যাত খাবারটা প্রেফার করবা, এবং সাথে গরুর গোশ। আমি ভাই বিশাল বড় পাখা গরুর গোশের, বুঝছো? আর পাখা মানে হচ্ছে ফ্যান। আমি ভাই বিশাল বড় ফ্যান। গল্পে আসি। ছেলে কণ্ঠে ঘর থেকে অন্তরার বাবা বেরিয়ে এসে নাসিমকে দেখে চিনল না, তবে বুঝলো অন্তরার কেউ। আসলে ছেলেটাকে কোনো নাস্তা দেওয়া হয়নি। ভদ্রলোক অসন্তুষ্ট হলেন দুই মেয়ের ওপর। মেহমানকে আপ্যায়ন করলো না কেন, এই আফসোসে এগিয়ে গিয়ে নাসিমের উদ্দেশ্যে বলে, তোমার নাম কি বাবা? এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাসিম দ্রুত চোখ খুলে তাকায়। অন্তরার বাবাকে তিনি দেখেছিলেন আগে, তবে সেভাবে পরিচয় নেই। ভদ্রলোককে দেখে নাসিম মুখ লুকাতে চাইল। হাই হাই, এই লোক তো তার কথা শুনে ফেলেছে। আমিও এরকম করি। কেউ যদি আমার কথা শুনে ফেলে আমি হাত দিয়ে মুখ লুকাই, স্কার্ফ তুলে মুখ লুকাই, এমনকি যে কোনো কিছুর পিছনে দাঁড়াই পড়ি। কি যে করি মুখ লুকানোর জন্য তার ঠিক থাকে না, বুঝছো? ইস, এই হতচ্ছাড়ি অন্তরার বাবা এসেছে। ও বলেনি কেন তাকে? বসা থেকে দাঁড়িয়ে আঙ্কেল সম্বোধন করে সালাম দিয়ে তার নাম বলে। অন্তরার বাবা সালামের উত্তর নিয়ে বলেন, তুমি বসো বাবা, আমি আসছি। নাসিম খুব বুঝতে তাকে অভুক্ত ভেবে খাবার আনতে যাচ্ছে। ইস, কি লজ্জা! দ্রুত বলে ওঠে, আঙ্কেল আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট আলাপ আছে। অন্তরার বাবা নাসিমের দিকে তাকালেন। নাসিম গলা ঝেড়ে বলে, আঙ্কেল আমি অন্তরার ফ্রেন্ড। অন্তরা বিয়েতে রাজি, আপনি পাত্র দেখুন। অন্তরার বাবা চোখ চকচক করে ওঠে, না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে। আজ প্রায় 5 বছরের বেশি হলো তিনি মেয়ের বিয়ে দেওয়া নিয়ে চেষ্টা করছেন, কিন্তু বরাবরই ব্যর্থ। আজ হঠাৎ এমন কথা শুনে বাবা হিসেবে তার আকাশের তারা পাবার মতোই তার মন উৎফুল্ল হলো। খুশি খুশি মনে বলে, তুমি সত্যি বলছো বাবা? নাসিম হেসে বলে, জি আঙ্কেল, আপনি ছেলে দেখুন। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে হেসে বলে, তুমি বসো বাবা, আমি 2 মিনিটে আসছি। আসলে আমার মেয়ে দুটো খুব অবুঝ। নাসিম দ্রুত বলে, না না আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না। তখনই অন্তরা ভেতর থেকে বেরিয়ে আসে। অন্তরার বাবা অন্তরাকে দেখে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে, আমি যে কি খুশি হয়েছি মা, তুই খুব ভালো থাকবি মা, আমার দোয়া তোর সাথে সব সময় আছে। অন্তরা বাবার কথায় বোকা চোখে তাকিয়ে রইল। সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। নাসিম দ্রুত অন্তরার হাত টেনে বলে, আয় লেট হচ্ছে। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে বলে, বাবা কিছু খেয়ে যাও। আরেকদিন আঙ্কেল, আজ একদম টাইম নেই। অবশ্যই আসবে কিন্তু। জি আঙ্কেল। অন্তরা গাড়িতে উঠে বসে। নাসিম গাড়ি ড্রাইভ করছে। অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, বাবার কি হয়েছে? ওভাবে কথা বলল কেন? তুই বিয়েতে রাজি হয়েছিস তাই। কি? নাসিম বাঁ হাতের এক আঙুল কানের ভেতরে ঘুরিয়ে বলে, আমি ছেলে পছন্দ করে দিব, নো টেনশন। পেট মোটা টাকলা দুটোই লাগবে নাকি একটা হলেই চলবে? অন্তরা কটমটে দৃষ্টিতে নাসিমের দিকে চেয়ে বলে, শয়তান, বাবা সত্যি সত্যি ছেলে দেখবে। নাসিম মিটিমিটি হেসে বলে, ইরফানের বিয়ে তো খেতে পারলাম না, শুদ্ধ যে কবে বিয়ে করবে। শুধু ফাইজের বিয়ে খেয়ে পেট ভরেনি, এবার তুই বিয়ে করে আমাদের পেট ভরা। অন্তরা তার পা থেকে চটি খুলে বাঁ হাতে নাসিমের বাহুতে দুটো লাগিয়ে চিল্লিয়ে বলে, বাবা যে ছেলে ঠিক করবে ওর সাথে আমি তোর বিয়ে দিব, দাঁড়া বেয়াদ্দব। নাসিম ডান হাতে তার বাম বাহুতে দুবার হাত বুলিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি পিওর ছেলে। ইরফানের কথা ভাবতে ভাবতে তুইও তো পাবনার বাসিন্দা হয়ে গেলি রে। অন্তরা রেগে ফোঁসফোঁস করছে। নাসিম অসহায় মুখ করে বলে, আজ আমি ভালো বলে, নয়তো আমার পায়ে আরো শক্ত জুতো আছে। অন্তরা মুখ ফিরিয়ে বাইরে তাকালো, চোখের কোণে পানির কণা। সিটে মাথা এলিয়ে ভারী গলায় বলে, মানুষ শুধু কথা শোনাতে আর মজা নিতেই জানে। নাসিম এর মুখ মলিন হয়, তবে কিছু বলে না। সে যা করেছে ভুল নয়, হেসে হেসে করলেও এটা প্রয়োজন, নয়তো অন্তরা মানসিক রোগী হয়ে যাবে।
দেখতে দেখতে প্রায় 15 দিন পেরিয়ে গেছে। ইরফান মায়রাকে বেসরকারি একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। মায়রাও মেনে নিয়েছে। মায়রার মনে প্রশ্ন জাগে, ইরফান বলেছিল অন্তরা ইরফানের ফ্রেন্ড, হিসেব মতে ইরফানের উচিত ছিল যেখানে ইরফানের ফ্রেন্ড সেখানে তাকে ভর্তি করানো, উল্টো তাকে অন্য কলেজে ভর্তি করেছে। তার সবচেয়ে বড় কথা, প্রথম দিন তার প্রতি অন্তরার এত অমায়িক ব্যবহার, তার পরের দিনই তাকে অকারণে এভাবে শাস্তি দেওয়ার হিসাব মায়েরা মিলাতে পারে না। ইরফানকে বললে তাকে ধমকে চুপ করিয়ে দেয়। মায়েরা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। ইরফান গাড়িতে ওয়েট করছে। মায়েরা কোনো কথা না বলে দ্রুত গাড়িতে উঠে বসে। ইরফান একবার তাকালো মায়েরার দিকে। মায়েরাও সে সময় তাকানোয় দুজনের চোখাচোখি হয়ে যায়। মায়েরা মৃদু হাসে। ইরফান তার গাম্ভীর্যের বাইরে বেরোলো না। নীরব চোখ সরিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা মুখ বাঁকায়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী, হাসলে কি জানি না হবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, বলছি, হাসলে কি আপনার মুখ ব্যথা করে? ডেইলি একটা করে ব্যথার ওষুধ খেলেই তো হয়। ইরফান ধমকে বলে, শাট আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ভেংচি কেটে জানালার দিকে তাকায়। এই লোক কিভাবে শীষ বাজায়? এমন প্যাঁচা মুখর মাঝে আল্লাহ ওই বৈশিষ্ট্য কেন দিয়েছে? মায়েরার আফসোস হলো, এসব বৈশিষ্ট্য থাকবে রসাত্মক মানুষের মাঝে, আর এই লোক তো হাসতে জানে না, কথা বলতে জানে না। মায়েরার বিরক্ত লাগে। ভাবনার মাঝে ইরফান তার কলেজের গেটের সামনে গাড়ি দাঁড় করালে মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান গাড়ি থেকে নেমে মায়েরার পাশে এসে দাঁড়ায়। মায়েরা ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে বলে, আমার লেট হলে কলেজ থেকে বেরোবে না। মায়েরা মুখস্থ লাইনটা অলস ভঙ্গিতে মাথা নাড়ায়। এরপর সে কলেজ গেটে প্রবেশ করে। বাইরে থেকে ভেতরে দেখা যায় ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা কলেজ গেটের ভেতরে প্রবেশ করলে দেখলো একটা ছেলে তার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে দৌড়ে আসছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এই ছেলের সাথে 3 দিন হলো তার পরিচয় হয়েছে। মূলত তার নতুন বান্ধবী মিলাই পরিচয় করিয়ে দিয়েছে। ভীষণ গায়ে পড়া টাইপ। মায়রা একবার পেছন দিকে তাকালে ইরফানকে দেখলো, আবার সামনে তাকালে দেখলো ছেলেটা আর তার মাঝে বেশি দূরত্ব নেই। মায়েরা দ্রুত বাম দিকে এক প্রকার দৌড়ে সরে যায়। ছেলেটা মায়েরাকে না পেয়ে মাঠের মাঝে উপুর হয়ে ঠাস করে পড়ে যায়। মায়েরা শব্দ করে হেসে ওঠে। গেটের দিকে নজর করলে ইরফানকে এগিয়ে আসতে দেখলে মায়েরা তার ক্লাসরুমের দিকে দৌড় দেয়। এখানে থাকলেই বিপদ। শুদ্ধ তার লাস্ট ক্লাস নিয়ে মাঠে এসে দাঁড়ায়। আশেপাশে একবার চোখ বুলায়। ফারহাকে খুঁজছে মূলত। খুব বেশি কষ্ট করতে হলো না। কিছুটা দূরে ফারহা তার ফ্রেন্ডদের সহ পেয়ে যায়। খুব স্বাভাবিকভাবে সেদিকে এগিয়ে যায়। মাঝপথে এসে শুদ্ধর পা থেমে যায়। চোখ মুখ শক্ত হয়ে যায়। ডান পায়ের গোড়ালির দিকটায় মাটিতে ঠেকিয়ে রেখে আগার দিকটায় দুইবার ডান দিকে আর বাম দিকে নাড়ায়। দু হাতের কনুই পর্যন্ত গোটানো হাতের হাতা কনুইয়ের ওপরে তুলল। ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতটা একবার ঝাড়া দেয়। এরপর গটগটে পায়ে এগিয়ে গিয়ে সবার মাঝ থেকে ফারহার হাত ধরে জোরে টান দেয়। শাহেদ হেলে পড়তে পড়তে বেঁচে যায়। বেচারা ফারহার কাঁধে মাথা রেখেছিল একটু। এদিকে ফারহা পড়ে যেতে নেয়, তবে শুদ্ধ বাঁ হাতে ফারহাকে ঠেলে সোজা করে দাঁড় করিয়ে দেয়। এরপর শাহেদের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোর ক্লাস তো আমি পরে নিব, ওয়েট। কথাটা বলে শাহেদকে ধাক্কা দেয়। এরপর আর কোনো কথা না বলে ফারহাকে টেনে নিয়ে যেতে থাকে। সবার চোখে মুখে ভীতি। ফারহা ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই আমি। শুদ্ধ তার গাড়ির দরজা খুলে ফারহাকে ধাক্কা দেয়। ফারহা হাতে ব্যথা পায়। শুদ্ধ ড্রাইভিং সিটে এসে বসে। ফারহা ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই সাহেব। শুদ্ধ স্টিয়ারিং এর ওপর দু হাতে মাথা নিচু করে নিজেকে দমাতে চাইছিল, কিন্তু শাহেদের কথাটা শুনে ঝড়ের বেগে ফারহার ডান গালে থাপ্পড় মেরে দেয়। ফারহা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ 1 সেকেন্ডেও সময় নষ্ট না করে ফারহার গলা চেপে ধরে ডান হাতে, দাঁতে দাঁত চেপে বলে, বলেছিলাম সব তেরামি মানব, শুধু কোনো ছেলেকে জড়াবি না। বল বলেছিলাম কিনা? তবুও অবাধ্যপনা করবি কেন? ফারহা চোখ বড় বড় করে তাকায়। দু হাতে শুদ্ধর হাত তার গলা থেকে সরাতে চাই। শুদ্ধ ছাড়ল না, বরং হাতের বেগ বৃদ্ধি করলো। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধর দয়া হয় না। আগের চেয়েও শক্ত গলায় বলে, এইসব ছেলে রিলেটেড কিছু করলে বলেছিলাম তোর অস্তিত্ব রাখবো না। বল বলেছিলাম কিনা? আমি হি হি করে বলে বলে আমার সব কথা সব উঠিয়ে দিবি? এই তোর মাথায় মগজ নেই? তোর কাঁধে আরেকজনকে জায়গা দিস? তোর তো বেঁচে থাকার অধিকার নাই। মরে যা তুই। কবরে গিয়ে দোয়া করে আসবো। বেঁচে থেকে আরেকজনকে কাঁধে জায়গা দিবি আর আমি তোকে বাঁচিয়ে রাখবো?
ফারহাদ চোখ মুখ লাল হয়ে যায়। সদ্যর একটুও দয়া হলো না, যেন ফারহাকে মেরে তবেই সে দম নেবে। আচ্ছা, এই জায়গাটাতে আমি মারাত্মক রিয়াকশন দিয়ে পড়তে পারতাম, কিন্তু এখন আমার শরীরে রিয়াকশন দেওয়ার মতো অ্যাকশন নাই। এখন রাত বাজে 2টার কাছাকাছি। কিছু বলার নাই। তাই আমি আস্তে আস্তে পড়ছি, যেন পাশের রুম থেকে কেউ এসে আমাকে লাথি না মারি দেয়। যাই হোক, গল্পে আসি এবার। এবার দৃশ্যপট যাচ্ছে মায়েরার কাছে, বুঝছো? মায়েরা কলেজ শেষে কলেজ মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরফানের জন্য। হঠাৎই তার সামনে কেউ একজন তাকে সালাম দেয় মায়েরা সম্বোধন করে। মায়েরা বাম দিকে ঘাড় ফিরিয়ে কিছু দেখছিল। তার নাম ধরে কেউ তাকে সালাম দেওয়ায় মেয়েটা ভুরু কুঁচকে তার সামনে তাকায়। সালামের উত্তর নিতে চায়। আসসালা থেমে যায় মায়েরা। সালামের উত্তর সম্পূর্ণ করতে পারল না। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থেকে সামনে দাঁড়ানো ভদ্র মেয়েটির দিকে। এবার আমি তোমাদেরকে সালাম দিই, হ্যাঁ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি না আজকে ভিডিওর মধ্যে এত বেশি বকবক করেছি, তোমরা আমাকে একটু ভালো করে বুঝাই বলো, আমি আর বকবক করব না। তোমরা যেন আমাকেও ওইভাবে ছোট করে বলো না যে আপু তুমি এত বকবক করে কথা বলো কেন, হ্যান ত্যান এইসব বলো না। তোমরা যেন বুঝতে পারো, তোমাদের কাছে যেন গল্পটা সহজ হয়ে যায়, বুঝতে সহজ হয়, এই জন্য আমি আমার নিজের লাইফের পার্সোনাল গল্প দিয়েও তোমাদেরকে বুঝাই। এখন এটা আজকে ভিডিওতে আমি অনেক কথা বলেছি, এটা আমি জানি, তবে কেউ রাগ করো না। পরবর্তী ভিডিওতে আমি এত কথা বলবো না ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, আর পরবর্তী পর্ব যেন মিস না হয় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর তোমরা আমার নতুন চ্যানেলে কালান্তরের কন্যা উপন্যাসটি দেখছো না কেন? ওই উপন্যাসটা এত সুন্দর। আর কালান্তরের কন্যা উপন্যাসটা কিন্তু ইলমা বেহেরোজাপুর লেখা। ইলমা বেহেরোজাপুর লেখার ধরন কেমন তোমরা তো জানোই। তার পদ্মজা উপন্যাসটা এমন কেউ নাই যে পড়ে নাই, আমি জানি। তাই আমি বলতে চাচ্ছি, তোমরা এই উপন্যাসটা পড়েও অনেক মজা পাবা। তাই এই উপন্যাসটি দেখতে আমার নতুন চ্যানেলটির সাথে থাকো। ওইখানে প্রতিনিয়ত কালান্তরের কন্যা উপন্যাসটি ছাড়া হবে, এবং ওই চ্যানেলে আমার আলাদিন, ভিলেন ক্যানভি লাভার, আমি শুধু চেয়েছি তোমায়, এই উপন্যাসগুলো ওই চ্যানেলেই ছাড়া হবে। তাই এই উপন্যাসগুলো যেন মিস না হয়, সেই জন্য ওই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো উপন্যাস নিয়ে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।